বিটিভির দেশ ও জনপদের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ পারভীন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি আজ বিকেলে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে একথা বলেন। ডক্টর জাহিদ বলেন, এভার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর, এবং সেটি সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। গত 14 দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 23শে নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা কার্যক্রম চলছে বেগম খালেদা জিয়ার। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে ওই সময়টা যাওয়াও ঠিক হবে না বলে মেডিকেল বোর্ডের সদস্যরাও জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি এখন প্রাধান্য পাচ্ছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা দেশি বিদেশি চিকিৎসকরাও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছেন। এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন, এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মন্তব্য করেছেন। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপোষহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব। এরশাদ বিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম, সাহসী ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, দেশ তার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। বাংলাদেশের জনগণ তাকে হারাতে চায় না। গণতান্ত্রিক ধারার অভিভাবক সুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 1,93,874 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়। তথ্যানুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 1,93,874 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে 1,74,909 জন পুরুষ ও 18,965 জন নারী রয়েছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক
ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি থেকে পাঠানো এক বার্তায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসীকে তার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে বলা হয়েছে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনদের ঠিকানা দিতে বলা হয়। আরও বলা হয়, নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে আজকের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেনু ব্যবহার করতে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতি রেখে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না। আজ আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমিউনিটিস ইমপ্লিমেন্টিং ওসিভি SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এসব তথ্য জানিয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবের ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯,২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মংলা পোর্ট উন্নয়ন প্রকল্প, পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি PRF। আশা করা হচ্ছে এই প্রকল্প চালু করা হলে জাহাজ থেকে তেল সংগ্রহ ও অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষা পাবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে বন্দরের সক্ষমতায় আরও একটি নতুন পালক যুক্ত হবে। রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক জীবনরেখা বলা হয় মোংলা সমুদ্র বন্দরকে। এই বন্দর দিয়ে সাধারণত খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, সার, গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি এবং LPG আমদানি করা হয়। অন্যদিকে হিমায়িত মাছ, চিংড়ি, কাঁকড়া, পাট ও পাটজাত পণ্য, মাটি, টাইলস, রেশম বস্ত্র এবং সাধারণ পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মোংলা সমুদ্র বন্দর। সম্প্রতি প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে এই বন্দরটি। একটি বিশ্বমানের আধুনিক ও নিরাপদ বন্দর ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকীকরণ এবং পরিচালনা ক্ষমতা বৃদ্ধি, চ্যানেলের নাব্যতা নিশ্চিতকরণ, পণ্য সম্ভার ও কন্টেইনার সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দরের মোংলা পোর্ট উন্নয়ন প্রকল্প, পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি PRF প্রকল্পের কাজ শেষ হয়েছে। এই প্রকল্প বাংলাদেশের প্রতিবেশী দেশগুলিতে ট্রানজিট পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে। এ বন্দর ব্যবহার করে স্থল, জল এবং রেলপথে রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের পণ্য পরিবহন সহজতর এবং দ্রুততর হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর সকল প্রধান পরিচালন ও আর্থিক লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ৮.৮৮ মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিংয়ের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরটি ১০.৪১ মিলিয়ন মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে, যা লক্ষ্যমাত্রার ১.৫৩ মিলিয়ন টন বা ১৭.২৫% বেশি। একই অর্থবছরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ২০,০০০ TEU। এ সময় বন্দরটি ২১.৪৫ TEU হ্যান্ডেলিং করেছে, যা লক্ষ্যমাত্রার ১.৪৫ TEU বা ৭.২৮% অতিক্রম করেছে। এর ফলে লক্ষ্যমাত্রা থেকেও বেশি রাজস্ব আয় করতে পেরেছে বন্দরটি। বন্দর কর্মকর্তারা জানান, আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে এখন প্রতি ঘন্টায় ২৪টিরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে। জেটির সামনে নিয়মিত ড্রেজিংয়ের ফলে নাব্যতা নিশ্চিত হয়েছে, যার ফলে ৫টি জেটিতে একই সাথে ৫টি জাহাজের পণ্য হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে। পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি বা PRF প্রকল্পটি চালু হলে এই প্রবৃদ্ধির ধারা আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। ইমরানুজ্জামান, BTV নিউজ।
স্বাধীনতার পথে যাত্রা শুরু করলো দেশের বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ 2025 জারি এবং এর মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথ খুলে যাওয়ায় স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আশা তৈরি হয়েছে। আইন আদালত অঙ্গনে অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় নামে স্বাধীন প্রশাসনিক কাঠামো হবে, যার নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। এর মানে সংবিধানের আলোকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক ও স্বাধীন হচ্ছে বিচার বিভাগ। তবে বিশ্লেষকরা বলছেন, প্রকৃতপক্ষে বিচার বিভাগ কতটা স্বাধীন হলো সেটা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। দেখুন শাহেদ জাহিদির প্রতিবেদন। আইন অঙ্গনের বাসিন্দাদের ভাষ্য, অতীতে বিভিন্ন সময়ে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে আনা পরিবর্তন বিচার বিভাগের স্বাধীন সত্তাকে করে দেয় দুর্বল। সাম্প্রতিক এক রায়ে উচ্চ আদালত এই সংক্রান্ত সংশোধন এবং স্বতন্ত্র সচিবালয় গঠনের নির্দেশ দেন। আর সেই নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখেই উদ্যোগ নেওয়া হলো বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় গঠনের। আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে নিশ্চিতের আলোচনাটি নানা পর্যায়ে ছিল চলমান। অবশেষে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে সুস্পষ্ট এবং প্রাতিষ্ঠানিক পদক্ষেপেরই দেখা মিলল। আমাদের মধ্যে সবসময় একটা সন্দেহপ্রবণ অবস্থায় আমরা আছি যে রাজনৈতিক সরকারগুলো আসলে তারা এটা কীভাবে নেয়। কারণ অতীতে আমরা দেখেছি সব রাজনৈতিক সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে পছন্দ করে নাই। কীভাবে এটাকে খর্ব করা যায়, এইটার উপর খবরদারি করা যায়, সকল সরকারগুলো অতীতে এইসব কর্মকাণ্ড করেছে। আমরা আশা করব ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। অধস্তন আদালতগুলোর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, প্রশাসনিক কার্যক্রম এবং আদালতের কাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই সচিবালয়, যা এতদিন করা হতো আইন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট নির্বাহী বিভাগ থেকে। বিচার বিভাগের অভ্যন্তরীণ সক্ষমতা এবং বিচারিক প্রক্রিয়ার দক্ষতা বাড়াতে এই পরিবর্তন সহায়ক হতে যাচ্ছে, জেগেছে আশাবাদ। আবার কিছুটা অসম্পূর্ণতার দিকেও ইঙ্গিত করছেন আইনজ্ঞরা। ভাষ্য, তাদের কিছু সীমাবদ্ধতার মধ্যেও স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা দেশের বিচার বিভাগীয় সংস্কারের ক্ষেত্রে ঐতিহাসিক এক মাইলফলক। আমি এই বিচার বিভাগের যে গেজেট হয়েছে সেখানে স্বাধীনতা আরও অর্থবহ হবে, অথবা এটা যদি এভাবে থাকে তাহলে কিছুটা নিয়ন্ত্রিত হবে মনে করি। এবং সেই তিনটা বিষয় যদি সমাধান করা হয়, তার মধ্যে একটি হলো বিচার বিভাগের জন্য যে অর্থনৈতিক সীমা দেওয়া হয়েছে 50 কোটি, সেটাকে ওপেন করে দেওয়া হবে, বিচার বিভাগের যেটা প্রয়োজন সেটাই করবে। আর একটা হলো বিচার বিভাগের যে পলিসি নির্ধারণ যে কমিটি করা হয়েছে, সেখানে সরকারের 4 জন আছে, এটাকে মেজরিটি সরকার না বিচার বিভাগের জন্য করতে হবে, 4 জন দিতে হবে বিচার বিভাগের জন্য। আরেকটি হলো যে সমস্ত বিচারকরা আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে তাদেরকে বলা হয়েছে তাদের প্রমোশন পোস্টিং তারা নির্ধারণ করবে। এই জায়গাটাও পরিবর্তন করে গেজেট করে সেটাও বিচার বিভাগের হাতে দিতে হবে। এটি কার্যকরের মাধ্যমে স্বাধীন, দক্ষ এবং আধুনিক বিচার প্রশাসনের পথ প্রশস্ত হবে। মন্তব্য আইনজীবীদের। বিচার কাঠামোর ভিত সুশক্ত করার এই পদক্ষেপ সঙ্গত কারণেই সাধুবাদ পেয়ে চলেছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের তরফ থেকে। বিচার বিভাগের জন্য বড় ধরনের সাফল্য। বিচারকরা দীর্ঘদিন যাবৎ কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন, সেটা পেয়েছেন। এর ফলে এখন বিচার বিভাগ সচিবালয় হতে মাতে এখন দ্রুত হয়ে যাবে এবং এটা বাস্তবায়ন হবে। 15 বছর নানা রাজনৈতিক দলের ক্ষমতা থাকাকালীন এটা নিয়ে কোনো কাজ, ওরকম উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছেন। রাষ্ট্রের স্বতন্ত্র এবং মর্যাদাপূর্ণ স্তম্ভ হিসেবে বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে এবং আগামীর নির্বাচিত সরকারের সময়েও এই ধারা থাকবে সমুজ্জ্বল, এমনই প্রত্যাশা সচেতন মহলের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। বিজয়ের মাস ডিসেম্বরের 6ষ্ঠ দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। 6ই ডিসেম্বর ভারত ও ভুটান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এদিন জাতিসংঘ কয়েকটি দেশ যুদ্ধবিরতির প্রস্তাব তুললে আবারও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। দেখুন খালিদ আহসানের প্রতিবেদন।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। এর কয়েক ঘণ্টা পরই ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধা গেরিলারা ওরা কোথা দিয়ে কোথায় ঢুকতো, কিভাবে হিট করতো, এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব না। এবং আমাদের এই অফিসাররা যেভাবে যুদ্ধ করছে, যে সাহসের সাথে এই প্রেসিডেন্ট জিয়া যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন, ধরেন জেড ফোর্স, তো ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না। তেমনিভাবে কুমিল্লা অঞ্চল 3 সেক্টর, শফিউল্লাহ সাহেব, খালেদ মোশাররফ সাহেব এদিকে, তার পশ্চিম অঞ্চলে মেজর জলিল সহ, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে। ৬ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয়, যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা। পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে, মানে ওরা ঘুরতে আসে দেখতে দল বেঁধে, তো ওদেরকে অ্যাম্বুশ করা, যে ওরা আসলে এমন একটা জায়গায় আসে, তখন ওই যারা লুকায় আছে সৈনিক, তারা তখন ওদের উপরে ফায়ার। এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আর্মিকে প্রচুর নাজেহাল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল। এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি, সে ধরে নিছে যে আমরা হয়তো এই সময় আসবে। এরকম ভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্ট পাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে দিল, সাপোর্ট বন্ধ করে দিল। একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে। রচিত হতে থাকে 16 ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। মুখ ঢেকে মাটিতে হাঁটু গেড়ে বসা অবস্থায় বেশ কয়েকজন, এমন একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে সৌদি আরবে অপহরণের অপরাধে এদের শিরচ্ছেদ করা হচ্ছে এবং এরা সবাই বাংলাদেশি। আসলে কি তাই? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কালো কাপড়ে মুখ ঢেকে মাটিতে বেশ কয়েকজনের হাঁটু গেড়ে বসা অবস্থার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দাবি করা হচ্ছে সৌদি আরবের দাম্মামে 10 জন বাংলাদেশির শিরচ্ছেদ হবে। বলা হচ্ছে তারা প্রবাসীদের অপহরণ করে টাকা আদায় করতেন। তবে অনুসন্ধান ভিন্ন কথা বলছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতেই প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো ইমেজ বা ভিডিও খুঁজে পাওয়া যায় না। এছাড়া প্রচারিত ইমেজ পর্যবেক্ষণ করলে তাতে 10 জনের বদলে 12 জনকে মাটিতে বসে থাকতে অবস্থায় দেখা যায়, যা সংখ্যাগত ত্রুটিকে নির্দেশ করে। পর্যবেক্ষণে আশেপাশের মানুষের ত্বক গঠন ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি কন্টেন্টে দেখা যায়। এছাড়া সূক্ষ্ম পর্যবেক্ষণে এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআই এর জলছাপও লক্ষ্য করা যায়। পরবর্তীতে এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন ছবিটি বিশ্লেষণ করে জানায় এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 90%। পাশাপাশি সৌদি আরবের দাম্মামে 10 জন বাংলাদেশের শিরচ্ছেদের বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধান করলে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা তথ্য প্রমাণ পাওয়া যায় না। এভাবেই এআই দিয়ে তৈরি ছবিকে সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশিদের শিরচ্ছেদের আগ মুহূর্তের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যে। নুরুল ইসলাম খন্দকার, বিটিভি নিউজ। দেশব্যাপী চলছে বিজয়ের উৎসব। বিজয়ের মাস ডিসেম্বরের রাজধানীতেও বিজয় উৎসবের আমেজ।
রাজধানীর শিল্পকলা একাডেমি ঘুরে সপ্তাহের সংস্কৃতির খবর জানাচ্ছেন ইমরানুজ্জামান। বছরের পর বছর সমাজের চোখ এড়িয়ে অদৃশ্য দেয়ালের আড়ালে বড় হওয়া এসব শিশু, যাদের বাস্তব জীবনে নেই কোনো রঙিন খাতা বা নির্বিঘ্ন শৈশবের নিশ্চয়তা। রং ও রেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের প্রান্তে বড় হওয়া শিশুদের স্বপ্ন, সংগ্রাম এবং গভীর মানবিকতার গল্প। দ্য ক্যাচার ইন দ্য রাই শীর্ষক প্রদর্শনীতে যৌনকর্মীর সন্তানদের কল্পনার পৃথিবীকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে তাদের হাতে আঁকা ছবি, কারুশিল্পের মাধ্যমে। আমরা এঁকেছি হাতের ছাপ্পা, আবার পুতুল, গ্রামের দৃশ্য, পরে হলো মেহেন্দি, ফুল, সব এঁকেছি। আমি হাতের ছাপ দিয়েছি আর আঙ্গুলের ছাপ দিয়েছি, সূর্যমুখী হয়ে গেল। রেড লাইট আর কমিউনিটি কিডস এদের মেন্টাল ডেভেলপমেন্ট সেশনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই লক্ষ্যেই মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট সেশনগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে অ্যারেঞ্জ করে থাকি। গিভ বাংলাদেশ ফাউন্ডেশন এবং স্যান্ট্রোটেক্স লিমিটেডের যৌথ উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে শুক্রবারে শুরু হয়েছে ভিন্ন আলোর এই প্রদর্শনীর আজ শেষ দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জার্মানি দূতাবাসের যৌথ ব্যবস্থাপনায় গেটে ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজন করে জার্মান ব্যান্ড জেসার এর কনসার্ট। ব্যান্ডদল জেসারের নতুন সঙ্গীত আয়োজন নিয়ে ঢাকায় এই আয়োজন করা হয়। উত্তর আফ্রিকান ছন্দ, আরবি মুড, দক্ষিণ এশীয় ছন্দময় কল্পনা এবং ইউরোপীয় ইম্প্রোভাইজেশনের মিশ্রণে জার্মান মরক্কন শিল্পী মহসিন রামাদানের নেতৃত্বে দলটি ঢাকা মাত করে গেল, যা ঢাকার স্পন্দন এবং মিউনিখের সাংস্কৃতিক মোজাইকের মধ্যে একটি শক্তিশালী সঙ্গীত সেতু তৈরি করেছে। দুই ভাই আপনার দুলাল। মা মারা যাওয়ার পর অকুল দরিয়ায় পড়ে সৎ মায়ের সংসারে। একটি সাজানো সংসার মাতৃমৃত্যুর কারণে ভেঙে যাওয়ার কাহিনী, দুই ভাইয়ের সঙ্গে অন্যায় অত্যাচারের কাহিনী আপন দুলাল। পালাকার শামসুল হক এবং নুরুল ইসলাম সর্দারের পরিচালনায় খিলগাঁও ঢাকার রনি নাট্য সংস্থা মঞ্চায়ন করে যাত্রাপালা আপন দুলাল। মোহাম্মদ মুস্তফা, এম এ রশিদ, জাকির হোসেন, মোহাম্মদ টিপু সুলতান, মুক্তিরানী, লাভলি, রেহানা, ঝুমা, লাখি, সুমি সহ অনেকে অভিনয় করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে 1 ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হয়েছে যাত্রাপালা। বিজয়ের মাস জুড়ে যাত্রাপালা প্রদর্শনী চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা 6:30। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ। পরিবেশ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। বন্য আইন বাস্তবায়ন ও দখলদারদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বন ও বন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ। এটি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। পরিবেশ, বন কিংবা বন্যপ্রাণীর যারা ক্ষতি করবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। মানুষ এখন বন্যপ্রাণী রক্ষায় আগের চাইতে সচেতন এবং তৎপর। এটারও আরেকটা বড় কারণ হচ্ছে যে ইয়াং জেনারেশন এগিয়ে এসছে, তরুণ প্রজন্ম এগিয়ে এসছে। আমাদের ধর্মে বলা আছে, তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, এটাও বলা আছে। কাজে যে কাজটা আপনারা করছেন, দায়িত্বটা আসলে একটা পবিত্র দায়িত্ব। অসহায় প্রাণের পাশে দাঁড়ানো, এইটাকে কোনোভাবে খাটো করে দেখার তো কোনো উপায় নাই।
আপনার একটা আত্মীয়র বিপদ হলে তার পাশে আপনি দাঁড়াবেন, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আপনি চেনেন না, জানেন না, বনের একটা প্রাণীর বিপদে তার পাশে দাঁড়ালেন, এটাই তো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা আজ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ও ASSETর প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরিশাল অঞ্চলে 15টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 132 জন নির্বাচিত শিক্ষার্থী 44টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জানানো হয় প্রতিযোগিতার জাতীয় পর্ব আগামী 27 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবং 8টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত 50টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশগ্রহণ করবে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের উলচমারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র মজুদ রয়েছে। খবর পেয়ে গতকাল দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্স এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযানকালে তার বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 9টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডেল্টা ঐতিহ্য সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। আমরা করব জয় সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে এই সাথে খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।